দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের লেসনে স্বাগত জানাই। আজকে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তড়িৎ রাসায়নিক শ্রেণী, এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর আসলে যে তড়িৎদ্বারগুলোর যে বিভব দেওয়া আছে সেই বিভবগুলো কিভাবে সাজানো হয়েছে, অর্থাৎ তড়িৎদ্বার বিভবের থেকে আমরা কি বুঝবো, বা তার প্রয়োজনীয়তা বা তার ইউটিলিটি, তার ব্যবহার কোথায় বা তার গুরুত্ব কোথায়, এই নিয়েই মূলত আজকের আলোচনা। চলো আজকের আলোচনা আমরা শুরু করি। আজকের মেন ফোকাসটা থাকছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এখন এই অর্ধকোষগুলো, অর্থাৎ যে সমস্ত অর্ধকোষে জারণ বা বিজারণ বিক্রিয়াগুলো ঘটে, সেক্ষেত্রে তাদের বিজারণ বিভব বা জারণ বিভব বোঝার জন্য বা তাদের সহজে সেই ভ্যালুটা পাওয়ার জন্য একটা সারণী তৈরি করে সুবিধা করা হয়। অর্থাৎ অর্ধকোষগুলোকে তাদের ক্রমবর্ধমান যে প্রমাণ তড়িৎদ্বার বিভব সেই অনুযায়ী, আসলে এটাকে বিজারণ বিভব অনুযায়ী সাজানো হয়। সাজালে যে সারণী পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। এর বেশ কতগুলি সুবিধা আছে। অর্ধকোষগুলোকে কেন তাদের প্রমাণ তড়িৎদ্বার বিভব অনুযায়ী সাজানো হচ্ছে তার বেশ কতগুলো আসলে উপযোগিতা আছে, বেশ কতগুলি সুবিধা আছে, সে কারণেই সাজানো হয়। তো এখন আমরা সংক্ষেপে দেখে নেব যে তড়িৎদ্বার এই যে বিভবের সাপেক্ষে যে সারণী সৃষ্টিটা করা হয়েছে সেটা আসলে কেমন দেখতে। দেখো, তোমাদের তড়িৎদ্বার যে তড়িৎ রাসায়নিক যে শ্রেণী, সেই শ্রেণীটা একটা সংক্ষিপ্ত রূপ দেখিয়েছি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে বিভিন্ন যে হাফ সেলগুলো থাকে, সেই হাফ সেলগুলোর প্রমাণ বিজারণ বিভবকে এরকমভাবে সারণীতে সাজানো হয়েছে। এবং দেখো, সবচেয়ে প্রমাণ বিজারণ বিভব কম, অর্থাৎ সে যে সবচেয়ে ভালো একটা কি বলবো রিডিউসিং এজেন্ট, সবচেয়ে ভালো বিজারক, যে সহজে নিজে জারিত হয়, তো তাকে সবচেয়ে উপরে রাখা হয়েছে। তোমাদের এখানে দেখো, এখানে পরিষ্কার লেখা হয়েছে, দেখো, জারক পদার্থগুলির ক্রমবর্ধমান জারণ ক্ষমতা, অর্থাৎ উপর থেকে যত নিচের দিকে যাব তাদের সিস্টেমগুলোর জারণ ক্ষমতা বাড়বে। আর উল্টোটা, বিজারণ ক্ষমতা দেখো উপর দিকে দেখানো হয়েছে, তার মানে ক্রমবর্ধমান বিজারণ ক্ষমতা, তার মানে এই যে এই সিস্টেমটার বিজারণ ক্ষমতা দেখো সবচেয়ে বেশি, তাই না? এই সিস্টেমটার বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এই যে লিথিয়াম প্লাস, তাহলে সবচেয়ে বিজারণ ক্ষমতা বেশি। তাহলে উল্টোটা, যত নিচের দিকে যাব আমার জারণ ক্ষমতা বাড়বে। তাহলে সবচেয়ে নিচে যে সারণীতে আছে তার সে সবচেয়ে ভালো জারক, আর সবচেয়ে ওপরে যে আছে সবচেয়ে ভালো বিজারক। এই হচ্ছে কনসেপ্টটা। তো এবার এই একটির সঙ্গে অন্যটির তুলনা, ধরো এইটার সঙ্গে আমি এইটার তুলনা করতে পারবো কি করে? জাস্ট আমরা ভ্যালুটা চেক করবো, -2.91, আর ম্যাগনেসিয়াম 2+ দেখো -2.36। এবার আমাকে বুঝতে হবে কারটা বেশি, অবভিয়াসলি এইটা বেশি। এবার যার রিডিউসিং এজেন্ট, রিডিউসিং মানে কি বলবো, পোটেনশিয়ালটা যার বেশি, তার মানে সে কম বিজারক, তার বিজারণ ক্ষমতা কম হবে। আর যে ওপরে থাকবে, যা রিডিউসিং পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়ালটা কম, তার মানে সে ভালো জারক। ওকে, সরি ভুল বললাম, ভালো মানে কম, মানে সে অতটা ভালো জারক নয়। যে উপরে থাকবে সে হচ্ছে ভালো বিজারক। তার মানে এই দুটো যদি তুলনা করি, বেরিয়াম +2 বেরিয়াম, এ হচ্ছে আমার ভালো কি বিজারক। কার তুলনায়? ম্যাগনেসিয়াম 2+ ম্যাগনেসিয়াম। আর উল্টোটা, ম্যাগনেসিয়াম 2+ ম্যাগনেসিয়াম, এটা কিন্তু বেরিয়াম +2 বেরিয়াম, অর্থাৎ এদের তুলনায় সে হবে ভালো জারক। ওকে, তা জারক কাকে বলে? যে অন্যকে জারিত করে। যেমন এখানে বেরিয়াম থেকে বেরিয়াম 2+ করবে, দিয়ে নিজে কি হবে? নিজে বিজারিত হবে। তার মানে ম্যাগনেসিয়াম 2+ থেকে হবে ম্যাগনেসিয়াম। এই হচ্ছে তুলনা করার সুবিধাটা আর কি। এবার আমরা আলোচনা করব তড়িৎ রাসায়নিক শ্রেণীর কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স of electrochemical series.
দেখো প্রথমে আমরা যেটা বলতে পারি যে দেখো এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণী, এখানে যে অর্ধকোষ বা তড়িৎদ্বার বিভবগুলো লেখা হয়েছে, এটাকে অবশ্যই রিডাকশন পোটেনশিয়ালটাকে এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তড়িৎ কোষগুলো, অর্ধকোষগুলো এখানে কিন্তু রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটাকেই পুট করা হয়েছে। অর্থাৎ বিজারণ বিক্রিয়ার সমীকরণে বাম দিকে আমাদের থাকছে জারিত রূপ এবং ডান দিকে থাকছে বিজারিত রূপ। যেমন আমি যদি বলি একটা সিস্টেম মনে করো E0, তার রিডাকশন জিঙ্কের যদি আমি বলি তাহলে জিঙ্ক +2, বাঁ দিকে অক্সিডাইজড রূপ আর ডান দিকে থাকবে রিডিউসিং। এইভাবে আমরা লিখবো। তার মানে যে কোনো একটা কমন সিস্টেমের ক্ষেত্রে আমরা লিখবো M+, এটা N প্লাস করি /M, কারণ আমি জানি না N এর মান কত। তো যাই হোক, প্রথমে থাকবে অক্সিডাইজড ফর্ম, দ্বিতীয় থাকবে রিডাক্সড ফর্ম। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমরা এই বিজারণ বিক্রিয়াগুলিকেই আসলে বিজারণ বিভবগুলোকেই পুট করি বা লিখি। 2 নম্বর দেখো, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এর আসলে বিভবটাকে 0.000 V বা ভোল্ট ধরা হয়। এর রেসপেক্টেই কিন্তু সাজানো হয়েছে বিজারণ বিভবগুলোকে, ঠিক আছে? তাহলে নিচের দিকে যারা আছে তার তুলনায় কি হবে, এর ভ্যালুটা পজিটিভ হবে আর উপর দিকে গেলে নেগেটিভ হবে। তাহলে স্ট্যান্ডার্ড যে রিডাকশন পোটেনশিয়াল হাইড্রোজেন, তার নিচে যাদের সাজানো হয়েছে তাদের সবার দেখো পজিটিভ ভ্যালু আর তার উপরে নেগেটিভ ভ্যালু। এটা কি মিন করে? মিন করে এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের নিচে যে ইলেকট্রোডগুলোকে দেখানো হয়েছে এরা আসলে মোস্ট রিডিউসিং কম্পারেটিভলি এর ওপর দিকে যারা আছে। তার মানে সবচেয়ে নিচে যাকে রাখা হয়েছে সে সবচেয়ে ভালো রিডিউসিং এজেন্ট, মিনস সে না রিডিউসিং এজেন্ট, সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট, মিনস সে নিজের ম্যাক্সিমাম রিডিউসড হতে চায়, মানে মোর টেন্ডেন্সি টু বি রিডিউসড। একটা কথা গোদা বাংলায় মনে রাখবে যে যার ভ্যালুটা নিচের দিকে থাকবে, মানে যার ভ্যালুটা সবচেয়ে বেশি রিডাকশন পোটেনশিয়াল, তার সেভাবে মোর টেন্ডেন্সি টু বি রিডিউসড ইটসেলফ দেখাবে, রিডিউসড ইটসেলফ। তার মানে সে হবে অক্সিডাইজিং এজেন্ট। তার মানে কি দাঁড়ালো না, উপর থেকে যত নিচের দিকে যাব অক্সিডাইজিং ক্যারেক্টার বাড়বে, আর নিচ থেকে যত উপর দিকে যাবো তো রিডিউসিং ক্যারেক্টার তত বাড়বে। নেক্সট দেখো বলা হচ্ছে 3 নম্বর, আমরা এটা বলতে পারি দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপর থেকে নিচের দিকে অগ্রসর হলে, তাহলে মনে রাখার জন্য আর কি সামারি আপ করছি, নিচের দিকে গেলে নর্মালি কি হবে, বিজারণ বিভবটা বেশি হবে। তাহলে নিচের দিকে যত যাব উপর থেকে রিডিউসিং potential value increases। আর এর মানেটা কি আমরা সেটা তো বললামই, যত বাড়বে এর টেন্ডেন্সি টু বি রিডিউসড বেশি হবে, অর্থাৎ অক্সিডাইজিং ক্যারেক্টার বাড়বে। 4 নম্বর, প্রমাণ বিজারণ বিভব যত বেশি হবে উক্ত তড়িৎদ্বারের সঙ্গে সংশ্লিষ্ট যে রেডক্স কাপলটাকে দেখানো হচ্ছে তার বিজারিত হবার প্রবণতা বেশি। ওইটা তো আগেই আলোচনা করলাম আমরা যে মোর ইজ ইটস রিডাকশন পোটেনশিয়াল, অর্থাৎ যার যত বেশি বিজারণ বিভব বেশি, মোর ইটস টেন্ডেন্সি টু বি রিডিউসড। তাহলে একটু সামারি আপ যদি আমরা করে নিই, দেখো এই যে আমরা একটা হাফ সেল দেখিয়েছি F2 থেকে 2F মাইনাস, অ্যাকচুয়ালি এটাকে আমরা লিখবো কি এভাবে, F মাইনাস অবলিক F2 রিডাকশন পোটেনশিয়াল, F মাইনাস F লিখছি কেন, F মাইনাস অবলিক ফ্লুরিন F2, এর ভ্যালুটা দেখো 2.87। তার মানে এর রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে বেশি, তার মানে এটা হলো সবচেয়ে তীব্র অক্সিডাইজিং এজেন্ট। তাহলে যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে স্ট্রংগেস্ট
স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট। এবার উল্টোটা দেখো, এখানে লিথিয়াম প্লাস সিস্টেম দেখানো হয়েছে। সেক্ষেত্রে দেখো রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু যেটা আমরা বলি ই, আর প্রথমে আমরা কি লিখব, Li প্লাস অক্সিডাইজড ফর্ম অবলিক Li প্লাস অবলিক Li প্লাস অবলিক Li সমান আমরা কি লিখবো এটাকে না -3.05 দেওয়া আছে। তাহলে দেখো সবচেয়ে মানে লিস্ট কি বলবো স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ভ্যালু, তার মানে এটা হচ্ছে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। তো এখান থেকে আর একটা স্টেটমেন্ট আমরা করতেই পারি যে দেখো এই যে Li অবলিক Li প্লাস এর মধ্যে প্রকৃতিতে আমরা কোনটিকে মুক্ত অবস্থায় পাবো। তো আমরা দেখতেই পারছি যে দেখো ইলেকট্রোড পোটেনশিয়াল দেখো এর সবচেয়ে মিনিমাম, তার মানে এ কি ম্যাক্সিমাম অক্সিডাইজিং এর মানে টেন্ডেন্সি হবে। রিডাকশন পোটেনশিয়াল মিনিমাম মানে কি এর মোর টেন্ডেন্সি টু বি অ্যাকচুয়ালি অক্সিডাইজড নট রিডিউসড। তাহলে লিথিয়াম প্লাস রূপে আমরা মুক্ত অবস্থায় পাবো প্রকৃতিতে, লিথিয়াম প্লাস ক্যাটায়ন রূপে। ওকে, আর এইখানে দেখো ফ্লুরাইড অবলিক ফ্লুরিন, এক্ষেত্রে দেখো মোর টেন্ডেন্সি টু বি রিডিউসড বাই ইটসেলফ, অর্থাৎ নিজে বিজারিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখাবে যেহেতু ভ্যালুটা বেশি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে আমরা ফ্লুরাইড মাইনাস রূপে পাবো ইন নেচার, ফ্লুরিন রূপে না, এটা অ্যানায়ন। ওকে, এবার প্রশ্ন হলো যে এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণী বা সারণী এটাকে আমরা কি কি কাজে ব্যবহার করব। তাহলে ইউটিলিটি, এখন আমরা আলোচনা করব ইউটিলিটি অফ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখো একটা ক্লাস, একটা ACRIES সিরিজ, ACRIES সিরিজ। এবার একটা ক্লাস 8-10 একটা তোমাদের মধ্যে কোয়ারি ছিল যে স্যার জিঙ্ক আর H2SO4 আমরা যদি বিক্রিয়া করি তাহলে জিঙ্ক সালফেট তৈরি হয় আর হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে যায়, কিন্তু ওই একই রিয়াকশান যদি কপারের উপস্থিতিতে করি তাহলে কোনো রিয়াকশান হয় না, অর্থাৎ হাইড্রোজেন রিপ্লেসড হয় না। তখন আমরা কিন্তু জাস্ট উত্তর দিয়েছিলাম যে জিঙ্কের অ্যাক্টিভিটি হাইড্রোজেন অপেক্ষা বেশি এবং কপারের থেকেও বেশি, সেই জন্য সেটা রিপ্লেসড করে, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কিন্তু এখানে আমরা ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল দ্বারা অর্থাৎ ইলেকট্রোড পোটেনশিয়াল দ্বারা ব্যাখ্যা করতে পারবো। দেখো এখানে রিয়াকশানটা কি হচ্ছে H প্লাস, এখানে অ্যাকচুয়ালি এখান থেকে তৈরি হচ্ছে কি দ্রবণে H প্লাস, তাহলে রিয়াকশানটা কী দাঁড়াচ্ছে H প্লাস থেকে H হবে, অর্থাৎ আমরা বলতে পারি H2 হবে। তো এক্ষেত্রে এই রিয়াকশানটাকে আমরা কি বলবো রিডাকশান। তাহলে দেখো জিঙ্ক অবলিক জিঙ্ক প্লাস 2 এর রিডাকশান পোটেনশিয়ালটা কত না মাইনাস, আমরা সারণী থেকে দেখে বলছি -0.76 ভোল্ট। তার মানে এর নিজের টেন্ডেন্সি আছে অক্সিডাইজ হওয়া এবং অন্যকে রিডিউস করা। এবং এই ভ্যালুটা লক্ষ্য করো, হাইড্রোজেনের যে রিডাকশান পোটেনশিয়াল হাফ H2 এটা লিখি আমরা, সেটা হচ্ছে দেখো -0.000V, তার থেকে কি ওপর দিকে মানে নেগেটিভ, তার মানে সারণীতে এ ওপর দিকে আছে, হাইড্রোজেনের ওপর দিকে, তার মানে এ কী করতে পারে নিজে অক্সিডাইজড হয়ে এই H প্লাসকে H2-তে রিডিউস করতে পারে। সো এটা রিডাকশান পোটেনশিয়াল হাইড্রোজেন অপেক্ষা কম, সে কারণেই প্রতিস্থাপন করতে পারে। এবার দেখো কপার +2 অবলিক কপার, এই সিস্টেমের বিজারণ বিভবটা কত না, বিজারণ বিভবটা হচ্ছে +0.34, তার মানে কি বলতো হাইড্রোজেনের নিচে, তার মানে এর পোটেনশিয়াল ভ্যালুটা বেশি, তার মানে এর নিজের টেন্ডেন্সি রিডিউসড হতে চায়, এর নিজের টেন্ডেন্সি হচ্ছে কপার +2 থেকে কপার, অর্থাৎ এর অক্সিডাইজ করার ক্ষমতা আছে কিন্তু রিডিউস করার ক্ষমতা নেই। তো যা রিডিউস করার ক্ষমতা নেই নিজেই রিডিউসড হতে যায়, সে H প্লাসকে কি রিডিউস করতে পারবে H2-তে কি রিডিউস করতে পারবে? সেই কারণেই কপার আসলে দ্রবণে বা ধাতব অবস্থাতেও যদি দিই কপার কি করে, কপার +2 স্টেট থেকে কপারে যাবে, অর্থাৎ কপারটা বেশি স্টেবল ফর্ম,
ঠিক আছে, কপারটা বেশি স্টেবল ফর্ম, কারণ কপার 2+টা রিডিউসড হয়ে কপারে যাবে। ও কখনোই কপার থেকে কপার 2+ নিজে অক্সিডাইজ হতে চাইবে না, বুঝতে পেরেছো? মানে যেহেতু H2SO4 থেকে এর রিডাকশান পোটেনশিয়ালটা বেশি। তো আমরা এরকম কম্পেয়ার করে তাহলে বুঝতে পারবো যে প্রতিস্থাপন বিক্রিয়া হবে কি না। কিসের সাহায্যে? না ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে ডেটা নিয়ে দুটি রিডাকশানের আসলে রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু থেকে আমরা কম্পেয়ার করতে পারবো যে আদৌ তারা অন্য একটা রাসায়নিক বিক্রিয়া দেবে কি দেবে না। আবার দেখো ক্লাস 8-এ আমরা পড়েছিলাম যে সোডিয়াম ধাতু জলের সঙ্গে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে এবং তৈরি করে NaOH প্লাস হাইড্রোজেন গ্যাস। সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম ধাতু কিন্তু অতটা বিস্ফোরণ সহ বিক্রিয়া করে না, বরং তাকে উষ্ণ করলে তবেই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস রিলিজ করে। এখানে প্রশ্ন হলো কেন? এটাও কিন্তু আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে ওই ডেটা নিয়ে বলতে পারবো। দেখো সোডিয়াম এখানে কি হচ্ছে, জিরো জারণ অবস্থা থেকে যাচ্ছে সোডিয়াম প্লাস, তার মানে অ্যাকচুয়ালি সোডিয়াম প্লাস এক্ষেত্রে জারিত হচ্ছে, আর হাইড্রোজেন এখানে +1 স্টেট থেকে দেখো 0, তার মানে বিজারিত হচ্ছে। এবার দেখো সোডিয়াম Na+Na এই ভ্যালুটা কত? এই রেডক্স কাপুলের রিডাকশান পোটেনশিয়ালটা -2.72। দেখো এর মানে হচ্ছে কি না, এর অক্সিডেশন ভ্যালুটা Na এটা হচ্ছে +2.72, তার মানে এর সবচেয়ে টেন্ডেন্সি হচ্ছে জারিত হওয়া। তা নিজে জারিত হওয়া মানে কি তীব্রভাবে অন্যকে বিজারিত করবে। কাজেই সোডিয়াম সহজেই জলকে বিজারিত করে হাইড্রোজেন রিলিজ করছে H+ থেকে H। কিন্তু অ্যালুমিনিয়াম এই সংস্থার লক্ষ্য করো E0 কেন লিখবো অ্যালুমিনিয়াম 3+ অবলিক অ্যালুমিনিয়াম এই ভ্যালুটা -1.66। তাহলে এই ভ্যালুটা বেশি না এই ভ্যালুটা বেশি? অবভিয়াসলি আমরা জানি যে এই ভ্যালুটা বেশি রিডাকশান পোটেনশিয়ালের দিক থেকে। ঠিক একইভাবে আমরা যদি অক্সিডেশন পোটেনশিয়াল এর হিসেব করি তাহলে কী হবে? এটা হবে 1.66, দেখো কম। তাহলে এর অক্সিডাইজ হওয়ার প্রবণতা অবভিয়াসলি অ্যালুমিনিয়াম 3+-এর থেকে বেশি সোডিয়ামের, সেই জন্যই সে দ্রুত নিজে জারিত হয় এবং অন্যকে বিজারিত করে। কিন্তু অ্যালুমিনিয়াম এর জারিত হয় ঠিকই, কিন্তু সোডিয়ামের মতো অত তীব্র জারক নয়। কথাটা বলা কি ঠিক হবে? নিজে জারিত হতে চাই মানে অন্যকে তীব্র বিজারক, তার মানে এটা হবে স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট, আর এটা আছে এটা তুলনামূলক কম দুর্বল, মানে এটা আমরা বলবো উইকার রিডিউসিং এজেন্ট। তো সেই কারণেই যেহেতু স্ট্রঙ্গার, কোনো টেম্পারেচার লাগে না, বরং নিজেই প্রচুর হিট এবং বিস্ফোরণ করে। তাহলে আমরা দুটো ভ্যালু দেখে যদি আমরা কি করতে পারলাম, কম্পেয়ার করতে পারলাম যে আসলে জল থেকে হাইড্রোজেন যে উৎপাদন হয় সেক্ষেত্রে কোনটা বেশি এফেক্টিভ। এর থেকেও আবার এফেক্টিভ কে হতে পারে? পটাশিয়াম, কারণ পটাশিয়ামের ভ্যালুটা আরও -2.89 এরকম একটা কিছু হবে, একটু দেখে বলি, -2.93। তার মানে বুঝতে পারছো -2.93 যদি হয়, এই যে E0E/K + K এই রিডাকশান পোটেনশিয়ালে -2.93 যদি হয়, তার মানে এর থেকে বেশি স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট। এ আরও দ্রুত অন্যকে বিজারিত করে নিজে জারিত হবে, সেই জন্য আরও বেশি বিস্ফোরণ ঘটে, তীব্র বিস্ফোরণ ঘটে পটাশিয়ামের উপস্থিতিতে জলে। তড়িৎ রাসায়নিক শ্রেণীর ব্যবহার করে আমরা আরও কয়েকটা সিদ্ধান্ত করতে পারি, যেমন কোনো ধাতুর লবণ থেকে ধাতুটি প্রতিস্থাপিত হবে কিনা সেটাও কিন্তু আমরা বলতে পারবো। যেমন একটা উদাহরণ নেওয়া যাক, মনে করো একটা জিঙ্কের পাত্র, এখানে জিঙ্ক সালফেট দ্রবণ রাখা আছে, ওকে, এখানে জিঙ্ক সালফেট দ্রবণ রাখা আছে, পাত্রটা তামার তৈরি Cu, আর একটা পাত্র নিলাম জিঙ্কের, পাত্রটা জিঙ্কের তৈরি, এখানে কি করলাম, কপার সালফেট দ্রবণ রাখলাম। তাহলে এখানে কি নিলি, দ্রবণটা Cu এসব। প্রশ্ন হলো
যে আসলে কোন ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন দেখব, সেটা কিন্তু আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এই জিঙ্ক +2 এবং কপার +2 এদের যে রিডাকশন পোটেনশিয়াল সেটার থেকে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি বা বলতে পারি। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আগে আমরা সারণী থেকে দেখে নিলাম। দেখো এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের কপার+2 কপার এই সিস্টেমের এই রেডাক্স কাপলের আসলে রিডাকশন পোটেনশিয়ালটা বেশি। তার মানে এ মোর টেন্ডেন্সি টু বি রিডিউসড, মোর টেন্ডেন্সি, শুধু এই কথাটুকু মনে রাখলেই হবে, যার বেশি সে রিডিউসড হতে চাইবে। তার মানে কি হবে স্যার, কপার+2 কপার হতে চায়। তাহলে উল্টোটা এই সিস্টেমের মধ্যে আয়রন 2+ অথবা জিঙ্ক+2 সে কি হতে চাইবে, জিঙ্ক+2 ভ্যালুটা কত, এটা আয়রনের দরকার নেই, আমাদের দরকার E0 স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল অফ জিঙ্ক+2 জিঙ্ক, এটা হচ্ছে -0.76। তাহলে কি হবে, এ মোর টেন্ডেন্সি টু বি অক্সিডাইজড হবে, উল্টোটা হবে মোর টেন্ডেন্সি টু বি অক্সিডাইজড। তার মানে অক্সিডাইজড হওয়া মানে জিঙ্ক থেকে হবে জিঙ্ক+2। তাহলে সিম্পলি আমরা কি দেখব, জিঙ্কের পাত্র মানে এইটা দ্বিতীয় পাত্র, আর এটা হচ্ছে আমার কপার পাত্র। জিঙ্কের পাত্রে যখন আমরা কপার সালফেট দ্রবণ রাখছি, অর্থাৎ সেক্ষেত্রে জিঙ্ক কী হচ্ছে না, কপার সালফেট থেকে, দেখো কপার সালফেট থেকে কপারটাকে সরিয়ে দিয়ে জিঙ্ক নিজে জিঙ্ক+2 হয়ে কী করলো, সালফেটের সঙ্গে যুক্ত হলো এবং কপার+2কে আমরা কী করলো, রিডিউস করে কপার করলো। তাহলে দ্রবণটা কি হবে না, এই যে দ্রবণটা ছিল কি, কালার ছিল প্রথমে ব্লু, যত এই কপারটা ডিপোজিট হবে এখানে তত কী হবে, কালারটা ধীরে ধীরে ফেন্ট হবে এবং একসময় কী হবে, কালারলেস হয়ে যাবে এবং জিঙ্কের পাত্রটা কী হবে, ধীরে ধীরে ক্ষইবে। তাহলে এখানে প্রতিস্থাপিত করলো কে, অবভিয়াসলি জিঙ্ক। কাকে প্রতিস্থাপিত করলো, অবভিয়াসলি কপারকে। তো এই প্রতিস্থাপন বিক্রিয়া দেবে কি দেবে না অ্যাকচুয়ালি ডিটারমাইন করলাম আমরা কার মাধ্যমে, ইলেকট্রোড পোটেনশিয়ালের মাধ্যমে। সেক্ষেত্রে প্রথম যে এক্সপেরিমেন্টটা কপার পাত্রে জিঙ্ক সালফেট, এটা নিরাপদ, কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না এবং কোনো পরিবর্তনও ঘটবে না। তাহলে এখান থেকে বুঝলাম যে ধাতুর লবণ থেকে একটা ধাতুকে প্রতিস্থাপিত করবে কি না, সেটা আমরা কিন্তু এই ইলেকট্রোড পোটেনশিয়ালের যে সিরিজ, রিডাকশন পোটেনশিয়ালের যে সিরিজ, সেখান থেকে আমরা কিন্তু ডেটা নিয়ে বলতে পারবো। আবার দেখো তড়িৎ যে রাসায়নিক সারণী, সেখান থেকে আমরা তড়িৎ বিভব অর্থাৎ রিলেটেড পোটেনশিয়ালের ভ্যালু থেকে আমরা একটা প্রতিস্থাপন বিক্রিয়া আরেকটি অধাতব মৌলের ক্ষেত্রে সেটাও কিন্তু প্রেডিক্ট করতে পারবো। যেমন একটা উদাহরণ দেখা যাক, ধরো একটা পাত্র নিলাম, সেখানে পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম। কিসের দ্রবণ নিয়েছি, পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ, কালারলেস, এটা KCl দ্রবণ, আর ওতে আমরা লাল বর্ণের ব্রোমিন যোগ করলাম। আবার কি করলাম, দ্বিতীয় একটা পাত্র নিলাম, সেখানে পটাশিয়াম আয়োডাইড নিলাম, এটাও কালারলেস, ওকে, বর্ণহীন। এবার আমরা ওখানে কি করলাম, সেক্ষেত্রেও এখানেও আমরা ব্রোমিন দ্রবণ, ব্রোমিনের লাল বর্ণের দ্রবণটা এর সঙ্গে, মানে লাল বর্ণের ব্রোমিন লিকুইড হিসেবে এর সঙ্গে অ্যাড করলাম। তো আমরা দেখতে চাইছি আসলে কী ক্ষেত্রে মানে কী পরিবর্তনটা ঘটে। দেখো রিডাকশন পোটেনশিয়ালটা আগে আমরা লিখে নিই। প্রথমে দেখো ক্লোরিন 2 + Cl মাইনাস, ক্লোরিন 2 হাফ ক্লোরিন করে দাও, একটা Cl হয়ে গেল। এর স্ট্যান্ডার্ড রিডাকশান ভ্যালুটা কত না 1.36, আর ব্রোমিনের ক্ষেত্রে সেটা হচ্ছে E12Br2, মানে এগুলো সবই স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল লেখা হচ্ছে, /Br মাইনাস, সেটা হচ্ছে 1.06, আর I2-র ক্ষেত্রে সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে কত না স্যার 0.54। তো এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে দেখো এই ক্লোরিনের কিন্তু সবচেয়ে, ক্লোরিন থেকে ক্লোরাইড মাইনাস হওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, যেহেতু ম্যাক্সিমাম রিডাকশন পোটেনশিয়াল, আর এর সবচেয়ে দেখো মিনিমাম। এখন এই যে সংস্থায় এখন ব্রোমিন যদি এর সঙ্গে যোগ করি, তাহলে ব্রোমিন এর রিডাকশন পোটেনশিয়ালটা কি না স্যার কম। তাহলে Br থেকে Br মাইনাস হওয়ার চেয়ে বরং এইটা আগে ঘটবে, অর্থাৎ
Cl মাইনাস রূপেই এই সিস্টেমে থাকতে চাইবে। এ কখনোই অক্সিডাইজড হতে পারবে না, কারণ ব্রোমিন ওকে অক্সিডাইজ করতে পারবে না, ওর রিডাকশন পোটেনশিয়াল বেশি, অর্থাৎ ওর টেন্ডেন্সি টু বি রিডিউসড, অর্থাৎ রিডিউসড ফর্মে ক্লোরাইড মাইনাস রূপেই থাকবে, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন ঘটবে না। লাল বর্ণের ব্রোমিন নিচে কী হবে, নিচে পড়ে থাকবে লাল বর্ণের ব্রোমিন ভারী বলে। আচ্ছা, দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দিয়েছি, এখানে কী হবে, একটা রিয়াকশান শুরু হয়ে যাবে। কেন বলো তো রিয়াকশান শুরু হবে? কারণ দেখো ব্রোমিন সংস্থার রিডাকশান পোটেনশিয়ালটা বেশি, তাহলে বিআর টু রূপে দিলেও সে কিন্তু বিআর মাইনাস রূপে যেতে চাইবে। কি করে? তার মানে সিস্টেম থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। সিস্টেমে কি আছে না স্যার, আই মাইনাস আছে, তাহলে আই মাইনাস থেকে ইলেকট্রন যদি নিয়ে নেয় কী হবে, আয়োডিন হবে। তাহলে সিস্টেমে কী হবে, আয়োডিন এই জায়গায় অধক্ষিপ্ত হবে, হলুদ বর্ণের আয়োডিন অধক্ষিপ্ত হবে। তাহলে দ্রবণে লাল বর্ণটা ধীরে ধীরে কী হবে, গায়েব হবে, এবং আয়োডিনের একটা অধক্ষেপ দেখতে পাবো। তাহলে যে এখানে যে চেঞ্জটা হচ্ছে কি, ব্রোমিনের কালারটা ধীরে ধীরে রেড থেকে ফেন্টেড হবে, মানে মানে হালকা হবে লাল বর্ণটা, এবং একসময় সেটা চলে গিয়ে যখন টোটালি বিআর টুটা মানে লাল বর্ণের ব্রোমিনকে কমপ্লিটলি কী করবে, ব্রোমাইডে কনভার্ট করে দেবে, তখন কালারলেস হয়ে যাবে দ্রবণ এবং আয়োডিনটা অধক্ষিপ্ত হবে। তো এই হচ্ছে কনসেপ্টটা এখানে। তাহলে এর থেকে কী বুঝলাম, যে কোনো অধাতব মৌলের দ্বারা অধাতব কোনো মৌল প্রতিস্থাপিত হবে কিনা সেটাও কিন্তু এই রিডাকশান পোটেনশিয়াল থেকে আমরা কিন্তু স্থির করতে পারব। আবার দেখো, তোমরা ক্লাস 10-এ যখন পড়েছো থার্মিট প্রসেস, থার্মিট পদ্ধতিতে তখন বলা হয়েছিল যে ধরো ফেরিক অক্সাইডকে আমরা ডিপোজিট করব, তাহলে সেক্ষেত্রে কী করা হয়েছিল, অ্যালুমিনিয়াম দিয়ে হিট করা হয়েছিল। অ্যালুমিনিয়াম দিয়ে হিট করে কী করা হয়েছিল, অ্যালুমিনিয়াম অক্সাইড আর আয়রন এইটাকে ডিপোজিট করা হয়েছিল, অর্থাৎ আয়রন এক্সট্রাকশন করা হয়েছিল। এতে এই যে থার্মিট বিজারণটা ঘটছে, প্রশ্ন হলো এটাও কিন্তু আমরা এই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু থেকে বলতে পারবো। দেখো অ্যালুমিনিয়াম এই রেডক্স কাপুলের অ্যাকচুয়ালি রিডাকশন পোটেনশিয়াল -1.04 ভোল্ট প্রায়, আর এটা স্ট্যান্ডার্ড আর কি। আর E0 অফ তোমার আয়রন +2, এখানে +3 অবলিক আয়রন, এদের রিডাকশান পোটেনশিয়ালটা -0.04 ভোল্টের মতো। তাহলে দেখো এইটা অনেক বেশি নেগেটিভ, তার মানে কি এটা অনেক বেশি রিডিউসিং, আর এটা ভ্যালুটা অ্যাকচুয়ালি বেশি ওর থেকে, -0.04 ভোল্ট ভ্যালু বেশি হলে কি হবে, এটা হবে অক্সিডাইজিং। তাহলে এর যেহেতু রিডিউসিং করার ক্ষমতা আছে, মানে রিডিউসিং করার ক্ষমতা আছে, এ কী করবে, আয়রন 3+ সহজেই এখানে আয়রন 3+ থেকে আয়রনকে কী করবে, রিডিউস করবে, আর নিচে কী হবে, অক্সিডাইজড হবে স্ট্রংলি। সেই জন্য অ্যালুমিনিয়াম কী হচ্ছে, অ্যালুমিনিয়াম 3+এ কনভার্ট হচ্ছে। তাহলে এই থার্মিট বিজারণে কেন আসলে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, তখন ক্লাস 10-এ অনেক ভালো করে এক্সপ্লেন করতে পারিনি আমরা বলেছিলাম যে এটা সক্রিয়তা বেশি, বাট এখানে আমরা কিন্তু এই ডেটা থেকে, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ভ্যালু থেকে আমরা বলতে পারলাম যে আসলে এই অ্যালুমিনিয়াম 3 সংস্থার রিডাকশান পোটেনশিয়ালটা বেশি হওয়ার জন্য এর টেন্ডেন্সি হচ্ছে কি, নিজে এর রিডাকশান পোটেনশিয়াল দেখো কম, ভুল বললাম, অক্সিডেশন পোটেনশিয়ালটা বেশি, তাহলে এর জন্য কি বলবো, এর অক্সিডাইজড হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, এবং এর ফলে ও অন্যকে কী করে, রিডিউস করে। আবার দেখো এই তড়িৎ রাসায়নিক সারণীতে যে ডেটা, এই ডেটাকে ব্যবহার করে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক যে শ্রেণী সেটার ব্যবহার করে আমরা প্রকৃতিতে কোন ধাতুকে আমরা মুক্ত অবস্থায় পাবো, বা কোন ধাতুকে কখনোই এলিমেন্টাল স্টেটে পাওয়া যায় না, সেটা বলতে পারবো। দেখো লিথিয়াম প্লাস লিথিয়াম এই সংস্থার যে রেডক্স ভ্যালুটা, ইলেকট্রন পোটেনশিয়ালটা, সেটা দেখো -3 এরকম একটা সামথিং, -3.05 এরকম ভোল্ট। সেক্ষেত্রে দেখো কপারের ক্ষেত্রে, কপার +2 অবলিক কপার, এর ভ্যালুটা দেখো কত, ভ্যালুটা ঠিক হাইড্রোজেনের নিচেই আছে, তড়িৎ রাসায়নিক সারণীটা তোমরা দেখে নাও, ভ্যালুটা আছে ও 0.153।
0.15, এরকম আমি নিয়ারেস্ট ভ্যালু নিলাম 0.15। এখান থেকে কি বলতে পারি বলতো, যেহেতু এর পোটেনশিয়াল ভ্যালুটা বেশি, রিডাকশন পোটেনশিয়াল, তার মানে এর মোর টেন্ডেন্সি টু বি রিডিউসড, তার মানে রিডিউসড ফর্মে থাকবে, অক্সিডাইজ ফর্মে থাকবে না। ঠিক আছে, তাহলে সিস্টেমে আমি কি এলিমেন্টাল কপারকে আমরা তবু প্রকৃতিতে পেতে পারবো, কিন্তু লিথিয়াম প্লাস আর লিথিয়াম এখানে দেখেই বোঝা যাচ্ছে যে রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে কম, তার মানে অক্সিডেশন পোটেনশিয়াল 3.05 সবচেয়ে বেশি, তার মানে অক্সিডাইজড ফর্মে সে থাকবে। তাহলে যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি সে অক্সিডাইজড ফর্মে থাকবে, আর যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে রিডিউসড ফর্মে থাকবে। তাহলে প্রকৃতিতে আমরা লিথিয়াম আর কপারের মধ্যে কাকে মুক্ত অবস্থায় পাবো? অবভিয়াসলি কপার। তার থেকে আবার দেখো কপার আবার সোনার মধ্যে Au+3 Au এর রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা 1.49, তাহলে একে তবুও আমরা মুক্ত অবস্থায় খুব একটা বেশি পাবো না, তার থেকে সোনাকে বেশি পাবো মুক্ত অবস্থায়। আবার তার থেকেও দেখো আমরা যদি বলি প্ল্যাটিনামের কথা, প্ল্যাটিনামের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু আরও বেশি, তাহলে সেটা আরও বেশি মুক্ত অবস্থায় আমরা বা এলিমেন্টাল স্টেটে আমরা তাকে এক্সট্রাক্ট করতে পারবো। তো এখান থেকে আমরা কি বললাম, অর্থাৎ রাসায়নিক সারণী, তড়িৎ রাসায়নিক শ্রেণীর থেকে আমরা ডেটা নিয়ে আমরা কিন্তু বলতে পারি যে ধাতুগুলির সক্রিয়তা কার বেশি কার কম। সেই হিসেবেই ধাতুর সক্রিয়তা সেটা সারণী তোমাদের ক্লাস 10-এ দেখানো হয়েছিল, ওগুলোকে সাজানোই হয়েছিল আসলে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভিত্তিতে। যার ইলেকট্রোড পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে কম তাকে উপরে, আর যার বেশি তাকে নিচে। তাহলে এর থেকে বুঝলাম কি, যে হাইড্রোজেনের নিচে কপার আছে মানে এর রিডাকশন পোটেনশিয়াল বেশি, কপারের নিচে সিলভার, সিলভারের নিচে Au, এইভাবে। তাহলে যে সবচেয়ে নিচে থাকবে রিডাকশন পোটেনশিয়াল বেশি, তার মানে তাকে আমরা রিডিউসড ফর্মে অর্থাৎ এলিমেন্টাল স্টেটে আমরা তাকে পেতে পারি। এছাড়াও তড়িৎ রাসায়নিক শ্রেণীর আরও নানাবিধ ব্যবহার আছে, যেমন একটির ডেটা থেকে অন্যের ডেটা জানা যায়, বা কোন পিএইচে কোন রাসায়নিক বিক্রিয়া হবে সেটা জানা যায়, কোনো তড়িৎ কোষে সেই বিক্রিয়াটা স্পন্টেনিয়াসলি হবে না মানে ঘটবে না আদৌ, সেটাও জানা যায়। তো এইসব নানাবিধ আমরা বিভিন্ন উদাহরণ এর মাধ্যমে, বিভিন্ন সমস্যা তার উদাহরণের মাধ্যমে সমস্যাগুলিকে সমাধান করার সময় আমরা আরও এরকম অনেক ব্যবহারিক উল্লেখ করব, যেখানে দেখিয়ে দেব যে তড়িৎ রাসায়নিক সারণীর মাধ্যমেই আসলে এই ডেটাগুলো নিয়ে আমরা কি করতে পারি, সহজেই কোনো কেমিক্যাল রিয়াকশানের নেচারটা আমরা প্রেডিক্ট করতে পারি বা বলতে পারি। তো আজকে সবাইকে আমার ক্লাসে ধন্যবাদ জানাই, আর তোমরা ক্লাসটা করছো, প্লিজ শেয়ার করো বন্ধুদের। আর এই চ্যাপ্টারের আমরা শেষ প্রান্তে কিছু প্রশ্ন উত্তর পর্ব দেখে নেব, এবং সেখানে তড়িৎ রাসায়নিক সারণীর কিছু ব্যবহারও আমি উল্লেখ করব। তো তোমরা অবশ্যই কিন্তু থাকো, কেউ যাবে না কিন্তু, কিছু কোশ্চেন আনসার আলোচনা করব। একটা কোশ্চেন দেখো, যে আলোচনাগুলো আমরা করলাম তড়িৎ রাসায়নিক সারণীর ব্যবহার, সেখান থেকে একটা কোশ্চেন, ধাতব সোডিয়াম এনে প্রশ্ন হচ্ছে যখন জিঙ্কের কোনো লবণ নিচ্ছি, ধরো একটা উদাহরণ নিয়ে নিই আমি, জিঙ্ক সালফেট, এই দ্রবণ থেকে, জিঙ্ক সালফেটের দ্রবণ থেকে ধাতব জিঙ্কে কিন্তু কি করে, অধক্ষিপ্ত করে এবং সোডিয়াম সালফেট উৎপন্ন করে। তারপরে একটা প্রতিস্থাপন বিক্রিয়া বলছে প্রশ্নটা, সোডিয়াম ধাতুর প্রমাণ বিজারণ বিভবের মান জিঙ্ক ধাতুর থেকে কম না বেশি, অর্থাৎ সোডিয়াম প্লাস সোডিয়াম এর মানটা আমি ধরলাম এক্স, জিঙ্ক +2 অবলিক জিঙ্ক এর রিডাকশন পোটেনশিয়াল ধরলাম ওয়াই। ওকে, এইটা প্রশ্ন করতে হবে যে এক্স, প্রশ্ন হলো এক্স গ্রেটার দেন ওয়াই না এক্স লেস দেন ওয়াই, এটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে, কোনো ধাতু অন্যকে বিজারিত করবে কি না সেটা দেখতে হবে, তার পোটেনশিয়াল ভ্যালুটা বেশি হবে না কম হবে সেটা থেকে। তো দেখো এখানে কি ঘটছে আগে আমরা দেখিনি, জিঙ্ক +2 জিঙ্ককে প্রতিস্থাপিত করেছে, মানে একে অক্সিডাইজ করেছে, এবং একে কি করেছে, রিডিউস করেছে, জিঙ্ক +2 থেকে জিঙ্ক, তার মানে এর রিডাকশন পোটেনশিয়ালটা কম হতে হবে। কেন? অন্যকে রিডিউস করে মানে নিজে অ্যাকচুয়ালি অক্সিডাইজড হচ্ছে, তো যে অন্যকে রিডিউস করে সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। ওকে, তাহলে রিডিউসিং এজেন্ট আমরা কি ওপর থেকে তড়িৎ সারণীর নিচের দিকে পাবো। স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট আমরা কাকে বলি, সরি ভুল বললাম, উল্টো বলে ফেললাম,
আর স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট কি হবে না, সবচেয়ে তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওপরের দিকে থাকবে। আর ওপরের দিকে থাকা মানে কি, তার মান রিডাকশন পোটেনশিয়ালটা কম হবে। তাহলে যে সিস্টেমে রিডাকশন পোটেনশিয়াল কম, সে কি করবে, অন্যকে সহজে বিজারিত করবে এবং নিজে জারিত হবে। তাহলে এখানে অবভিয়াসলি এই যে এক্স, সোডিয়াম প্লাস সোডিয়াম, রিডাকশন পোটেনশিয়ালটা কম, তার মানে এইটা, অর্থাৎ সোডিয়াম ধাতুর প্রমাণ বিজারণ বিভবের মান জিঙ্ক ধাতু অপেক্ষা কম হবে। খেয়াল করো, হাইড্রোজেন প্লাস অবলিক হাইড্রোজেন এর কত আছে, 0.000। এবার ওপর দিকে গেলে দেখবে সব নেগেটিভ ভ্যালুগুলো আসছে। তার মানে যত ওপর দিকে যাব, একদম শেষে আমরা এই যে লিথিয়াম প্লাস লিথিয়াম, এর বিজারণ বিভবটা কি হয় না স্যার, সবচেয়ে কম হয়, -3 একটা সামথিং কিছু, 3.05 ভোল্ট। তাহলে বেশি ঋণাত্মক হতে হবে, তাই না? সবচেয়ে বেশি ঋণাত্মক হওয়া মানেই সেই হবে তত বেশি স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। তাহলে এখানে সোডিয়াম রিডিউসিং এবং রিডিউস করছে জিঙ্ক +2 থেকে জিঙ্ককে, ঠিক আছে? তাহলে আমরা এর বলবো রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা মিনিমাম হবে, মানে ওর থেকে কম হবে। ওকে, তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে ব্যাখ্যাটা করে দিলাম, একদম ভ্যালু দিয়ে ব্যাখ্যাটা হচ্ছে। দেখো, সোডিয়াম প্লাস অবলিক সোডিয়াম, এই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা দেখো -2.71, বুঝতে পেরেছো কতটা বেশি ঋণাত্মক? তার মানে এ অ্যাকচুয়ালি কি, অক্সিডেশন পোটেনশিয়াল 2.71, তার মানে এর টেন্ডেন্সি টু বি রিডিউস, তার মানে অন্যকে স্ট্রংলি টেন্ডেন্সি টু বি অক্সিডাইজড। কেন না, এর রিডাকশন ভ্যালু এটা, মানে পোটেনশিয়াল অক্সিডেশন ভ্যালু হচ্ছে শুধু 2.71। তাহলে থেকে কি বোঝা গেল, যার রিডাকশন পোটেনশিয়াল যত কম, সে তত ভালো রিডিউসিং এজেন্ট। উল্টোটা, যে সংস্থার বা যে রেডক্স কাপুলের রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে বেশি, সে তত ভালো অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এদের দুজনের মধ্যে আমরা তুলনা করতে পারলাম। সুতরাং এই আলোচনা থেকে দেখো 21 নম্বরের কোশ্চেনটা কত ইজিলি আমরা বলতে পারবো। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে এই যে রেডক্স কাপুল লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস ম্যাগনেসিয়াম, এদের প্রত্যেকের রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে। প্রশ্ন, কোনটি প্রমাণ অবস্থায় সবচেয়ে বেশি জারকধর্মী? তো আমাদের আলোচনা থেকে এটা তো ক্লিয়ার যে যেটা রিডাকশন পোটেনশিয়াল বেশি, সেটাই সবচেয়ে ভালো জারকধর্মী। তো এখানে রিডাকশন পোটেনশিয়াল দেখো কার সবচেয়ে বেশি আছে। এখন এদের ভ্যালুগুলো দেখো, প্রত্যেকেরই কিন্তু নেগেটিভ। তো নেগেটিভ হলেও আমরা এত সিকুয়েন্সিয়ালি সাজিয়ে নেব। -3.05, তার থেকে রিডাকশন পোটেনশিয়াল কার বেশি আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে -2.37। এটা কার, এটা ম্যাগনেসিয়ামের। আর তার থেকে আবার বেশি হচ্ছে -2.17, এটা কার, সোডিয়াম প্লাস সোডিয়ামের। তার মানে এর রিডাকশন পোটেনশিয়াল বেশি, তার মানে এর সবচেয়ে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, এখানে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং বলবো। তার মানে আমরা উত্তরটা কি পেলাম, সোডিয়াম প্লাস, এদের তিনজনের মধ্যে স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট।